আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক টিভি নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট যুদ্ধের সংবাদ, এরপর বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ছাত্র জনতার উপর হামলাকারী 570 আসামির জামিন। জুলাই বিপ্লবে ছাত্র জনতার উপর হামলার মামলার আসামি একে একে হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পাচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন মামলায় 570 জন আসামিকে জামিন দেওয়া হয়েছে। এছাড়াও তারা ছাড়া পেয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এতে জেলার আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। এরপর জানাবো তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চূড়ান্ত শুনানি শুরু। নির্বাচন চলাকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলে চূড়ান্ত শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার 21শে অক্টোবর সকাল 9টা 40 প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বেঞ্চে এই শুনানি শুরু হয়। এদিকে কিশোরীকে তুলে রেস্তোরাঁয় নিয়ে ধর্ষণ, চিৎকার আড়াল করতে সাউন্ড বক্সে চলে গান। কিশোরগঞ্জের কামারখন্দে 14 বছর এক কিশোরীকে তুলে নিয়ে রেস্তোরাঁয় নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এমন অভিযুক্তদের বিচার চেয়েছে ভুক্তভোগী পরিবার। এ সময় অভিযুক্তরা কিশোরীর চিৎকারের আওয়াজ বাইরে না যাওয়ার জন্য সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান চালিয়ে দেয় বলে অভিযোগ করেছে ভুক্তভোগী। জানাবো এস আলমের 8,000 কোটি টাকা শেয়ার অবরুদ্ধ। আলোচিত ব্যবসায়ী গ্রুপ এস আলমের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং তার স্বার্থান্বেষী 105টি কোম্পানির 513 কোটি 18,32,282টি শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। এসব শেয়ারের মূল্য 8,003 কোটি 78,72,950 টাকা। এবং সর্বশেষ জানাবো সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস হতে পারে ঘনীভূত। আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, পরবর্তী একটি ঘনীভূত হতে পারে। এর ফলে আগামী 5 দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার 20শে অক্টোবর আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ একেএম নাজমুল হক এই পূর্বাভাস দিয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ছাত্র জনতার উপর হামলাকারী 570 আসামির জামিন। জুলাই বিপ্লবে ছাত্র জনতার উপর হামলার মামলার আসামি একে একে হাইকোর্ট থেকে জামিনে মুক্ত পাচ্ছেন। ইতিমধ্যেই বিভিন্ন মামলায় 570 জন আসামি পেয়েছেন ছাড়া পেয়ে তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এতে জেলার আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয় সূত্র থেকে জানা গেছে 24-এর 5ই আগস্ট পরবর্তী সময় জেলায় 1,176 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে প্রায় অর্ধেক আসামিকে জামিন দিয়েছে। অনেকের জামিনের বিষয় প্রক্রিয়াধীনের কারণে আইনশৃঙ্খলা রক্ষায় হিমশিম খাচ্ছে প্রশাসন। সূত্র আরও জানায়, বিভিন্ন হামলায় এ জেলায় সম্প্রতি বিচারপতি বিস্ময়দেব চক্রবর্তী ও একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ থেকে 106 জন, বিচারপতি জেবিএম হাসান ও ফয়েজ আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ থেকে 23, বিচারপতি ইকবাল কবির ও রিয়াজউদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ থেকে 30, বিচারপতি জাকির হোসেন ও সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত বেঞ্চ থেকে 25, বিচারপতি সাইফুর রহমান ও বিচারপতি শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ থেকে 131, বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ থেকে 25, বিচারপতি এস এম আব্দুল মবিন ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ থেকে 21 এবং বিচারপতি খায়রুল আলম ও বিচারপতি একেএম ইমরুল কায়েসের সমন্বয়ে গঠিত বেঞ্চ থেকে 31 ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও তৌফিক ইনাম সমন্বয়ে গঠিত বেঞ্চ থেকে 57 জনকে জামিন দেওয়া হয়েছে। যাদেরকে জামিন দেওয়া হয়েছে তারা বের হয়ে নানা রকম ষড়যন্ত্র শুরু করেছে। তাহলে দেশে বিচার রইল কোথায়?
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চূড়ান্ত শুনানি শুরু। নির্বাচন চলাকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের চূড়ান্ত শুনানি শুরু হয়েছে মঙ্গলবার ২১শে অক্টোবর সকাল ৯টা ৪০ প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের আপিল বেঞ্চে এর শুনানি শুরু হয়। বদিউল আলম মজুমদারের পক্ষে শুনানি শুরু করেন আইনজীবী ড শরীফ ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এর আগে গত ২৭শে অগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা রিভিউ চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিল বিভাগ এর অনুমতি দেওয়া হয়। এরপর ড বদিউল আলম মজুমদার সহ ৫ জন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আপিল করেন। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় ১৯৯৬ সালে। এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে ১৯৯৮ সালে অ্যাডভোকেট এম সলিমুল্লাহ ৩ জন আইনজীবী হাইকোর্টে রিট করেন। ২০০৪ সালে ৪ আগস্ট হাইকোর্ট বিভাগ এই রিট খারিজ করে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করা হয়। এরপর থেকেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে থাকে বিভিন্ন রাজনৈতিক দল। তবে শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলেই আপিল বিভাগ থেকে রায় দেওয়া হয়। শেখ হাসিনা পালিয়ে যাবার পর আবার নতুন করে তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে কাজ করছেন তারা। কিশোরীকে তুলে রেস্তোরাঁয় নিয়ে ধর্ষণ, চিৎকার আড়াল করতে সাউন্ড বক্সে চলে গান। সিরাজগঞ্জের কামারখন্দে ১৪ বছরের এক কিশোরীকে তুলে নিয়ে রেস্তোরাঁয় ধর্ষণের অভিযোগ উঠেছে। সময় অভিযুক্তরা কিশোরীর চিৎকারের আওয়াজ বাইরে না যাওয়ার জন্য সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান চালিয়ে দেয় বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। এই ঘটনায় সন্ধ্যায় ভুক্তভোগীর কিশোরীর মা বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে কামারখন্দ থানায় মামলা করেছেন। ভুক্তভোগী ওই কিশোরী উপজেলার জামতৈল ইউনিয়নের বাসিন্দা এবং স্থানীয় একটি মাদ্রাসার ৭ম শ্রেণীর শিক্ষার্থী। অভিযুক্ত নাইম হোসেন উপজেলার চর কামারখন্দ গ্রামের রহমত আলী ছেলে। মামলার এজেহারে বলা হয়েছে, রোববার সকালে ওই কিশোরী মাদ্রাসায় গিয়েছিল। বেলা বাড়ার সাথে সাথে ১০টার দিকে মাদ্রাসা সংলগ্ন একটি দোকানে কলম কিনতে বের হয়। পথে নাইম নামে ওই যুবক কিশোরীকে জোর করে সিএনজিতে তুলে নিয়ে উপজেলার কামারখন্দ সেন্ট্রাল পার্ক সংলগ্ন এলাকার ডেরা ফাস্ট ফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে ভেতরে নিয়ে যায় এবং ধর্ষণ করে। এতে সহযোগিতা করে নাইম হোসেনের ৫ বন্ধু। তারা হলেন উপজেলার জামতৈল এলাকার মোহাম্মদ ইমরান ২১, আকাশ ২১, মোহাম্মদ আতিক ২৩, নাসিমউদ্দিন ২০ এবং নাজমুল হক নয়ন ২০। মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, রেস্টুরেন্টের ভেতরে কিশোরীকে ধর্ষণ করার সময় ওই কিশোরীর চিৎকারের আওয়াজ বাইরে না যাওয়ার জন্য ভেতরে উচ্চ শব্দে গান বাজানো হয়। অন্যদিকে বাইরে পাহারা দেয় ইমরান, আকাশ, আতিক, নাসিমউদ্দিন ও নাজমুল হক নয়ন। ওই কিশোরীর মা অভিযোগ করেছেন, আমার মেয়ে প্রতিদিন মাদ্রাসায় যেত। মাদ্রাসা ছুটি হওয়ার পর যখন বাড়ি আসেনি তখন খোঁজাখুঁজি করি। হঠাৎ করে অজ্ঞাত এক ব্যক্তি মুঠোফোনে কল দিয়ে জানায়, আপনার মেয়ে অসুস্থ অবস্থায় কিশোরগঞ্জ কমিউনিটি ক্লিনিকে ভর্তি রয়েছে। পরে গিয়ে দেখি মেয়েকে ধর্ষণ করে সেই হাসপাতালে ফেলে রাখা হয়েছে। এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন ভুক্তভোগীরা। এস আলমের ৮,০০০ কোটি টাকা শেয়ার অবরুদ্ধ। আলোচিত ব্যবসায়ী গ্রুপ এস আলম বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা তিনি বিদেশে পাচার করেছেন। বিশেষ করে তিনি ইসলামী ব্যাংকে একদম ধ্বংস করে দিয়েছেন। এই এস আলমের কারণে বাংলাদেশে ইসলামী ব্যাংক দেউলিয়ার হওয়ার মতো পর্যায়ে চলে এসেছে। এরপর এস আলম শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছে এস আলম। আর এস আলমের সম্পদগুলো একে একে সরকারের পক্ষ থেকে অবরুদ্ধ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার ৮,০০০ কোটি টাকার শেয়ারকে সরকার দখলে নিয়েছে। অর্থাৎ এস আলম যে সম্পদগুলো অর্জন করেছে তার বেশিরভাগই বিভিন্ন ব্যাংক থেকে লোন করে তারপর সেই টাকাগুলো তিনি নিয়েছেন আর কখনো সব টাকা ফেরত দেননি। এস আলম এমন একজন মানুষ যিনি বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তাই সরকারও তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেছে। এস আলম বিদেশে পালিয়ে গেছে। তিনি বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করে সিঙ্গাপুরের নাগরিকত্ব নিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতায় আসার পর এস আলম বিভিন্নভাবে সরকারকে হুমকি ধামকি দিয়েছে। তারপরও সরকার এস আলমের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রেখেছে এবং বেরিয়ে এসেছে একে একে
থেকে চাঞ্চল্যকর তথ্য। এস আলম যেভাবে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, অতীতের সমস্ত রেকর্ড ছাড়িয়ে গেছে। এই ব্যবসায়ী এত পরিমাণ টাকা বিদেশে পাচার করেছেন, তার মতো এদেশ থেকে কেউ এত পরিমাণ অর্থ পাচার করেনি। তাই এস আলমকে ধরার জন্য আন্তর্জাতিকভাবে রেড অ্যালার্ট জারি করা হলেও এস আলমকে এখনও ধরা যায়নি, কারণ তার কাছে বর্তমান রয়েছে বিলিয়ন বিলিয়ন ডলার। এই টাকাগুলি দিয়ে তিনি মূলত এখন বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তার মতো একজন ব্যবসায়ী থাকলে বাংলাদেশকে ধ্বংস করতে তিনি একাই যথেষ্ট।